আজকের গল্পে আমরা দেখব স্কুলের একজন ভদ্র অসহায় ছেলেকে যাকে স্কুলের খারাপ ছেলেরা অনেক জ্বালাতন করত, এমনকি তাকে প্যান্ট খুলে পুরো স্কুলে চক্কর দেয়াতো। এসব কিছুতে অতিষ্ঠ হয়ে ছেলেটি একদিন সুইসাইড করার সিদ্ধান্ত নেয়, আর তখনই একটি দুষ্টু মেয়ে এসে ছেলেটিকে বাঁচায়, নতুন করে বাঁচতে শেখায়। এরপর থেকেই শুরু হয় দুষ্টু মেয়ে আর ভদ্র ছেলের লাভ স্টোরি। তো চলুন আজকে আমরা এই অসাধারণ গল্পটা শুরু থেকে দেখি। গল্প শুরু হয় এক অ্যাম্বুলেন্সে, যেখানে স্কুলের ঝগড়ায় বা জখম হওয়া এক মেয়ে ট্রেজারের শুয়ে চিৎকার করছে, আমাকে যেতে দাও, এখনই আমার বদলা নিতে হবে। সার্জন জিং ও মেয়েটির কাছে এসে শান্তভাবে বোঝান। মেয়েটি কিছুতেই শান্ত না হলে তিনি বলেন, এই অবস্থায় যদি ফিরে যাও আর কোনো কারণে আবার আঘাত পাও, তাহলে সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে, সেটা তোমার জন্য অপমান হবে। এই কথা শুনে মেয়েটি তৎক্ষণাৎ শান্ত হয়ে যায়। একটু পরে জিং ও এর বোন ফোন করে তাকে খোঁচা দেয়, তুমি এখনো সেই ক্লাসমেটকে মানে হান ফেইকে ভুলতে পারোনি, তাই ডেটে যাও না। 10টা বছর কেটে গেল। জিং ও যদিও দাবি করেন তিনি একা থাকতে চান, কিন্তু আহত মেয়েটির মুখ থেকে সেই পুরনো ক্রাশ হান ফের মতো কথা শুনে তার পুরনো স্মৃতি জেগে ওঠে। 10 বছর আগে স্কুলের সবচেয়ে বুদ্ধিমান ছেলে ছিল জিং ও, কিন্তু সে ছিল তাও নামের এক বখাটে ছেলের হাতে নিয়মিত নির্যাতিত, বুলি এবং মারধরের শিকার হতে হতে জিং ও এর জীবন এতটাই দুর্বিষহ হয়ে ওঠে যে শেষমেশ সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। জিং ও একটি উঁচু ভবনের কিনারায় দাঁড়িয়ে সুইসাইড নোট লিখে প্রস্তুত হয়, হে সৃষ্টিকর্তা, দয়া করে আমাকে তোমার কাছে ডেকে নাও। ঠিক সেই মুহূর্তে কেউ তার নোটটি পড়তে শুরু করে। সে চমকে দেখলো সে আর কেউ নয়, স্কুলের নতুন বদলি হয়ে আসা মেয়েটি হান ফেই। হান ফেই ক্লাসে প্রথম দিনেই বলেছিল, আমার নাম হান ফেই, আমি কারোর সাথে বেশি কথা বলতে পছন্দ করি না, তাই সবাই আমার থেকে দূরে থাকবে, না হলে আমি যখন মারবো খুব লাগবে। জিং ও যখন তার দিকে তাকিয়ে রইল, তখন তার মনে হলো এই মেয়েটিকে আমার এত সুন্দর লাগছিল যে এক মুহূর্তের জন্য আমি ভুলে গিয়েছিলাম যে আমাকে উপর থেকে লাফ দিতে হবে। মনে হচ্ছিল যেন এক পরী নেমে এসেছে। জিং ও চিঠিটা ছিনিয়ে নিতে গেলে বাজেভাবে পড়ে যায় এবং পুরনো আঘাতের কারণে উঠে দাঁড়ানোর সাহস না পেয়ে অজ্ঞান হওয়ার ভান করে পড়ে রইল। হান ফেই তার পাশে এসে বলল, আমি জানি তুমি জেগে আছো, চেয়ার থেকে পড়ে যদি এই অবস্থা হয় তাহলে 3 তলা থেকে লাফ দিলে তোমার শরীরের সব হাড় ভেঙে যেত। হান ফেই জিং ওকে আত্মহত্যা থেকে বিরত করলো এবং বোঝালো যে জীবনে কোনো কাজ অসম্পূর্ণ রাখা উচিত নয়। জিং ও স্বাভাবিক জীবনে ফিরলেও তাও এবং তার দল জিং ও এর ওপর অত্যাচার আরো বাড়িয়ে দিল, এমনকি তাকে বিবস্ত্র করে স্কুলের সামনে তাড়া করলো। অপমান সহ্য করতে না পেরে জিং ও যখন দ্বিতীয়বার আত্মহত্যা করতে যায়, তখন আবার হান ফেই সেখানে উপস্থিত হয়। জিং ও নিজেকে আড়াল করার চেষ্টা করলে হান ফেই টিপ্পনি কেটে বলে, আমি তোমাকে মাথা থেকে পা পর্যন্ত খুব পরিষ্কারভাবে দেখে ফেলেছি। হান ফেই জিং ওকে ভীত আখ্যা দিয়ে প্রশ্ন করে, তোমার কি মনে হয় না মরে যাওয়ার চেয়ে বরং তাদের উচিত শিক্ষা দেওয়া ভালো? এই কথায় জিং ও রেগে গিয়ে নিজের সব ক্ষোভ উগরে দেয়। সে তার অসহায়তা, একাকিত্ব, মারধরের যন্ত্রণা এবং মায়ের কাছে মিথ্যা বলার কষ্টের কথা হান ফেইকে জানায়। জিং ও এর কথা মনোযোগ দিয়ে শুনে হান ফেই অপ্রত্যাশিতভাবে বলে, জানি না কেন তোমার রাগ দেখে আমার ভালো লাগছে। এরপর সে সিদ্ধান্ত নেয়, আজ থেকে আমি তোমাকে সাহায্য করব, আর এখন আমি তোমার অপমানের প্রতিশোধ নেব এই বদমাশ ছেলেগুলোকে শিক্ষা দিয়ে। তাৎক্ষণিক দৃশ্য পরিবর্তন হয়। খেলার মাঠে তাওকে সবার সামনে বোকা বানানোর জন্য হান ফেই তাকে চুমু খাওয়ার অভিনয় করতে বলে চোখ বন্ধ করায় এবং সবার সামনে তাওর প্যান্ট খুলে দেয়। সবাই তাওকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। জিং ও প্রথমবারের মতো হাসে এবং হান ফেই তার হাত ধরে সেখান থেকে দৌড়ে চলে যায়। জিং ও উপলব্ধি করে হান ফেই আমাকে শিখিয়েছিল যে জীবন এতটা খারাপ নয়, একে সুন্দর করে তোলা যায়। এরপর জিং ও যখন হান ফেইকে ধন্যবাদ জানাতে উপহার দিতে গেল, তখন দ্বিধায় দিতে পারল না। সে নিজেকে হান ফের বন্ধুর যোগ্য মনে করছিল না, কিন্তু বিচ্ছেদের মুহূর্তটি আসে চরম অপ্রত্যাশিতভাবে। তাও জিং ওকে বাধ্য করে হান ফের দিকে জলের বেলুন ছুঁড়ে মারতে। বেলুনটি হান ফের গায়ে আঘাত করে এবং তিনি ভিজে যায়। তাও যখন জিং ওকে তার হাতের পুতুল বলে উপহাস করে, তখন জিং ও দ্রুত ক্ষমা চাইতে গেলেও হান ফেই রাগে শুধু একটি কথাই বলে, তুমি একটা বোকা, স্টুপিড।
এই দিনের পর হানফেই আর কোনোদিন স্কুলে ফিরে আসেনি। অনেক দিন পর ফাইনাল পরীক্ষার দিন জিঙ্গো রাস্তায় হানফেইকে শেষবারের মতো দেখতে পায়। সে ডাকলে হানফেই জিজ্ঞেস করে, তুমি কি আমাকে একটু হসপিটালে পৌঁছে দেবে? জিঙ্গো তাকে নিয়ে যেতে রাজি হলো। হসপিটালে না গিয়ে হানফেই জিঙ্গোকে পরীক্ষার জন্য জোর করে পাঠিয়ে দেয় এবং নিজে কাঁদতে কাঁদতে চলে যায়। এই ঘটনার 3 দিন পর এক সহপাঠী এসে জানায় হানফেই মারা গেছে। খবরটি শুনে জিঙ্গো স্তব্ধ হয়ে যায় এবং তীব্র শোকে কাঁদতে থাকে। যে মেয়েটি তাকে বাঁচতে শিখিয়েছিল তার মৃত্যুতে জিঙ্গোর মন ভেঙে যায়। সে সিদ্ধান্ত নেয় হানফেইয়ের কথা রাখতে হলেও তাকে বেঁচে থাকতে হবে, কারণ সে তাকে বেঁচে থাকতে শিখিয়েছে। 10 বছর পর সার্জন জিঙ্গো তার বন্ধু ফাংয়ের সাথে দেখা করে। জিঙ্গো স্পষ্ট জানিয়ে দেয় স্কুল রিইউনিয়নে সে যাবে না, কারণ হানফেই নেই এবং তার স্কুল জীবনের খারাপ দিনগুলো শুরু হয়েছিল ফাংয়ের জন্যই। অতীতের ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিঙ্গো অনিচ্ছা সত্ত্বেও ফাংয়ের দিকে হোমওয়ার্কের খাতা ছুঁড়ে মারলে তা তাওয়ের গায়ে পড়ে। এই ঘটনা থেকেই তাও জিঙ্গোকে বুলি করা শুরু করে। পরে ফাং জিঙ্গোর কাছে ক্ষমা চাইলেও তাওয়ের ভয়ে তাকে এড়িয়ে চলতে শুরু করে। জিঙ্গো এই বিশ্বাসঘাতকতার জন্য ফাংয়ের উপর এখনো ক্ষুব্ধ। নেশার ঘরে জিঙ্গো তার বোন ইউমি এবং ফাংয়ের কাছে তার গভীর অনুশোচনা প্রকাশ করে। আমি এখন হানফেইকে বাঁচাতে না পারার জন্য অনুতপ্ত। সেদিন যদি আমি হানফেইকে জোর করে গাড়িতে তুলে নিতাম, হয়তো সে আজ বেঁচে থাকতো। জিঙ্গো একা থাকতে চেয়ে সেখান থেকে চলে যায়। জিঙ্গো একটি পুরনো বারে এসে বসে, যার মালিক অবসর নিচ্ছেন। বারের মালিক দুঃখ করে বলেন যে তার মেয়ে বেঁচে থাকলে তার দেখভাল করত, কিন্তু জিঙ্গো বুঝতে পারেন না যে ইনি হানফেইয়ের বাবা। কথা বলার এক পর্যায়ে জিঙ্গো একটি বাক্সে ধাক্কা মারেন এবং সেখান থেকে হানফেইয়ের ডায়েরি আবিষ্কার করে। ডায়েরিটি খুলে সে দেখে হানফেই লিখেছিল, দয়া করে কেউ আমাকে বাঁচাও, আমি খুব একা। ঠিক তখনই বাড়ির পুরনো রেডিওটি চালু হয়। সেখান থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে, আপনি কি 10 বছর পেছনে ফিরে যেতে চান? জিঙ্গো হ্যাঁ বলার সঙ্গে সঙ্গেই গানটি শুরু হয়। সে বাড়ির বাইরে এসে দেখে হানফেই সেখানে দাঁড়িয়ে কোথাও যাচ্ছে। জিঙ্গো হতবাক হয়ে যায় এবং হানফেইয়ের ডায়েরি হাতে নিয়ে তার পিছু নিতে শুরু করে। তার মনে প্রশ্ন জাগে, 10 বছর আগে মারা যাওয়া মানুষটিকে তিনি কিভাবে দেখতে পাচ্ছে? হানফেইকে অনুসরণ করতে করতে জিঙ্গো একটি রহস্যময় দরজায় প্রবেশ করে এবং নিজেকে 10 বছর আগে 2009 সালের সকালে আবিষ্কার করে। সে তার বোন ইউমিকে অনেক কম বয়সী দেখে অবাক হয় এবং আয়নায় যখন তার 10 বছর আগের স্কুল জীবনের চেহারা দেখে, তখন তার সময় ভ্রমণের অর্থাৎ টাইম ট্রাভেলের বিষয়টি সে বুঝতে পারে। সে দ্রুত স্কুল বাস স্টপে এসে হানফেইকে দেখতে পায়, যে তখনও তার কাছে জীবিত। আনন্দে আত্মহারা হয়ে জিঙ্গো সরাসরি হানফেইকে জড়িয়ে ধরে এবং বলে, এতদিন পর তোমার সাথে দেখা করে আমার খুব ভালো লাগছে। হানফেই এতে রেগে গিয়ে তাকে ধাক্কা দেয় এবং মারতে শুরু করে। জিঙ্গো যখন ব্যথা না পাওয়ায় নিশ্চিত হয় যে এটা স্বপ্ন নয়, তখন সে খুশি মনে হানফেইয়ের পিছু নেয়। দুজনে স্কুলে দেরি করে পৌঁছায়। স্কুলের গেট বন্ধ থাকায় হানফেই জিঙ্গোর হাতে ভর করে দেওয়াল টপকে ভেতরে যায়। জিঙ্গো লাফ দিতে ভয় পেলে পড়ে গিয়ে সামান্য আঘাত পায়। হানফেই জিঙ্গোকে তুলে নিয়ে তার সামান্য ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়। জিঙ্গো মনে মনে বলে, কত ভালো লাগছে যে আমি তোমাকে আরেকবার দেখতে পাচ্ছি। ক্লাসের ভেতরে জিঙ্গো যখন হানফেইয়ের দিকে যাচ্ছিল, তখন তাও এবং তার দল তাকে থামায়। তাও পূর্ণ অভ্যাস মতো জিঙ্গোর কাছে অঙ্কের হোমওয়ার্ক করে দিতে বলে। এইবার জিঙ্গো প্রথমবার সরাসরি না বলে দেয়। সে বলে, নিজেরটা নিজে করো। ও হ্যাঁ, আমি কিভাবে তোমাদের ভুলে গেলাম, যারা আমার স্কুল জীবন নষ্ট করে দিয়েছিলে। তাও অবাক হলে জিঙ্গো তাকে অপমান করে বলে, আমার মনে হয় তুমি একজন যোগী যার মস্তিষ্ক পানিতে ভরে আছে। তুমি শুধু লোকজনকে বুলি করে খুশি হও। তোমার মনটা ছোট, বাচ্চার মতো, যা বিকশিত হয়নি। আর এখন তুমি একজন বড় বাচ্চার সামনে দাঁড়িয়ে আছো, তাই আমার সামনে থেকে সরে যাও। জিঙ্গোর এমন অপ্রত্যাশিত আত্মবিশ্বাসী কথায় তাও বিস্মিত এবং বিভ্রান্ত হয়ে চুপচাপ তাকে পথ ছেড়ে দেয়। পুরো ক্লাস এই দৃশ্য দেখে হতবাক হলেও হানফেই জিঙ্গোর এই পরিবর্তনে খুব খুশি হয়। আর জিঙ্গো এবার মনে মনে ঠিক করে, ঠিক 3 মাস পর যে দুর্ঘটনাটি ঘটবে তা সে যে কোনো মূল্যে থামাবে এবং সে তার ভালোবাসার মানুষকে বাঁচাবে। এরপর জিঙ্গো
একটি কাগজে লিখে হানফেইকে জিজ্ঞেস করে, তুমি কি আমার বন্ধু হবে? হানফেই লিখে না উত্তর দেয়। শিক্ষক তাদের ধরে ফেললে শাস্তি হিসেবে দুজনকে পরিষ্কারের কাজ করতে দেয়। কাজ করার সময় জিঙ্গো আবার বন্ধুত্ব করার আগ্রহ প্রকাশ করলে হানফেই রাজি হয়, তবে শর্ত দেয়, আপাতত তুমি আমার থেকে 3 পা দূরত্বে বজায় রাখবে। জিঙ্গো সানন্দে রাজি হয়। এদিকে তাও যখন আবার হানফেইয়ের সামনে এসে তাকে খেলা দেখতে যেতে বলে, তখন হানফেই তাকে আগে খেলা শিখতে বলে প্রত্যাখ্যান করে। এরপর তাও যখন জিঙ্গোর দিকে ফিরে তাকে ধমকাতে শুরু করে, জিঙ্গো পাল্টা দৌড়ে গিয়ে গার্ডের অফিসে লুকিয়ে পড়ে, তাওকে হতাশ করে দেয়। ফাং মোমো নামের এক মেয়ের সাথে পরিষ্কারের কাজ করার সময় মেঝেতে জিঙ্গোর পুরনো সুইসাইড নোটটি খুঁজে পায়। নোটটি পড়ে সে আতঙ্কিত হয়ে জিঙ্গোয়ের বোন ইউমিকে জানায়। ইউমি এবং ফাং দুজনেই জিঙ্গোয়ের জন্য কাঁদতে থাকে। ইউমি কাঁদে এই ভেবে, যদি আমার ভাই মারা যায় তাহলে আমি কার সাথে ঝগড়া করব। আর ফাং কাঁদে এই ভেবে, জিঙ্গো ছাড়া সে পরীক্ষাতেও পাশ করতে পারবে না। অজ্ঞানতাবশত জিঙ্গো ফিরে এলে সবাই হাফ ছেড়ে বাঁচে এবং সুইসাইড নোটের কথা গোপন রাখে। নিজের রুমে ফিরে এসে জিঙ্গো বালিশের নিচ থেকে হানফেইয়ের ডায়েরি আবিষ্কার করে। সে দেখে সেখানে হানফেই লিখেছিল, আমি অপরাধী, তাই আমার মরে যাওয়া উচিত। কিন্তু সেই লেখা হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং বর্তমান তারিখ ফেসে ওঠে। হানফেই নতুন করে লেখে, যেখানে সে জিঙ্গোকে সাহসী হওয়া ভীতু ছাত্র বলে উল্লেখ করে। জিঙ্গো হেসে ওঠে। এই মুহূর্তে সে নিশ্চিত হয় অতীতে পরিবর্তিত হচ্ছে, তার মানে আমি সত্যি হানফেইকে বাঁচাতে পারবো। পরের দিন জিঙ্গো নিজেকে নতুন চেহারায় সাজালেও হানফেই তাকে পাত্তা না দিলে অনুসরণ করতে বারণ করে, মানে তাকে ফলো করতে বারণ করে। ফাং তার প্রশংসা করলেও তাওয়ের ভয়ে দ্রুত সরে যায়। তাও যখন জিঙ্গোকে রুটি আনতে বলে এবং ব্যঙ্গ করে, তখনই অপ্রত্যাশিতভাবে একটি বল এসে তাওকে আঘাত করে, কিন্তু এর ফলে হানফেই পড়ে গিয়ে আঘাত পায়। জিঙ্গো দ্রুত তাকে মেডিকেল রুমে নিয়ে যায় এবং ডাক্তারের মতো আচরণ করে, যদিও সে সচেতনভাবে হানফেইয়ের থেকে 3 পা দূরত্ব বজায় রাখে। হানফেই ইনজেকশন নিতে না চাইলে জিঙ্গো তাকে রাজি করায়। ইনজেকশন দেওয়ার সময় হানফেই জিঙ্গোর হাত শক্ত করে চেপে ধরে এবং পরে নার্ভাস হয়ে তার দিকে তাকায়। পায়ে চোট লাগায় জিঙ্গো হানফেইকে ধরে ক্লাসে নিয়ে আসে। সহপাঠীদের ফিসফিসানি শোনা যায় হানফেই নাকি প্রেমের কারণে বদলি হয়েছে। জিঙ্গো রেগে তাদের বকা দিলে হানফেই মন খারাপ করে। জিঙ্গো তাকে ভরসা দেয় যে সে তার পাশে আছে। শিক্ষককে জিঙ্গো জিজ্ঞেস করে, হানফেই কি সত্যি প্রেমের কারণে বদলি হয়েছে? শিক্ষক জানান, হানফেই ভালো ছাত্রী, কিন্তু তার ব্যক্তিগত কিছু সমস্যা চলছে। হানফেইয়ের ঠিকানা জানতে জিঙ্গো চুপি চুপি ডিন স্যারের অফিসে ঢোকার চেষ্টা করে। এদিকে ফাং জিঙ্গোকে ডিপ্রেশন মুক্ত করতে প্রকাশ্যে তার বন্ধুদের কথা ঘোষণা করে এবং আমরা একসঙ্গে বাঁচবো এবং একসঙ্গে মরবো বলে জানায়। পরে মোমো ছাত্র ডেটা আপডেটের জন্য অফিসের চাবি জিঙ্গোকে দিলে তিনি খুশি হয়। জিঙ্গো এরপর হানফেইকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিলে হানফেই মানা করে। অবশেষে জিঙ্গো চুপি চুপি ডিনের অফিসে ঢুকে হানফেইয়ের প্রোফাইল খুঁজে বের করে। সে জানতে পারে হানফেই তার বাবার সাথে থাকে। জিঙ্গো জানতে পারে হানফেইয়ের বাড়ি তার বাড়ির ঠিক উল্টো দিকে। এটা জেনে সে অবাক হয়, কারণ সে যে তার এত কাছাকাছি থাকে এটা সে আগে জানতো না। পরবর্তী দৃশ্যে দেখা যায় হানফেইয়ের বাবা নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন এবং হানফেইকে বিশেষ মনোযোগ দেয় না। তিনি শুধু পরীক্ষার ভালো ফল এবং ভালো বন্ধুদের সাথে মেশার জন্য হানফেইকে চাপ দেয়। এই কারণেই তাদের মধ্যে প্রায় ঝগড়া লাগে এবং হানফেই তার বাবার কাছ থেকে পালিয়ে বেড়ায়। হানফেইয়ের পুরনো বন্ধু জেন ইউ, যে একজন উঠতি গায়ক, হানফেই তার সেই বন্ধুকে মেসেজ করে, আর মেসেজ পেয়ে জেন ইউ বিচলিত হন এবং গান চর্চায় মন দিতে পারে না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় আগের স্কুলে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল এবং হানফেই জেন ইউকে একটি গান শেষ করতে সাহায্য করেছিল। পরের দিন তাওয়ের সামনে জিঙ্গো ভবিষ্যৎবাণী করে বলে, আমি যা বলি তাই সত্যি হয়, এবং তাওয়ের এক বন্ধুর আঙুলে আঘাত লাগার পুরনো ঘটনা তার যখন মনে পড়ে সে বলে তার আঙুলে চোট লাগবে। আর কিছুক্ষণ পরে জানা যায় জিঙ্গো এর কথা সত্যি হয়েছে, কারণ জিঙ্গো ভবিষ্যৎবাণী করার পরেই তার নির্দিষ্ট আঙুলে চোট লেগেছে। তাও যখন জিঙ্গোকে চ্যালেঞ্জ করে, জিঙ্গো তখন হাসি মুখে ঘোষণা করে, এটা আমার অপ্রকাশিত একটা ক্ষমতা, আমি যা বলি তাই সত্যি হয়, তাই এখন থেকে আমার আর হানফের কাছ থেকে দূরে থাকিস।
সে তাওকে হুমকি দিয়ে বলে, এবার তোর পালা, মানে পরের সপ্তাহে তোর খুব খারাপ কিছু হবে। এতে তাও এবং তার বন্ধুরা ভয়ে জিঙ্গুর দিকে জুতো ছড়েও সাহস করে মারতে পারে না। জিঙ্গু দেখে হানফি লুকিয়ে একটি বিড়াল ছানার যত্ন নিচ্ছে, কিন্তু সে খাবার খাচ্ছে না। জিঙ্গু ডাক্তারের মতোই তার জন্য সঠিক খাবার আনে, যা বিড়াল ছানাটি খুশি মনে খায়। ঠিক তখনই শিক্ষক এসে তাদের ক্লাসে অনুপস্থিত থাকার জন্য ধরে ফেলেন এবং ডিন স্যারের অফিসে নিয়ে যান। ডিন স্যার বিড়ালটিকে স্কুল থেকে বের করে দিতে চাইলে জিংও এবং হানফেই অনুরোধ করে, দয়া করে এমনটা করবেন না, এর বদলে আমরা আপনাকে ভালো স্কোর এনে দেব। ডিন স্যার সেই শর্তে রাজি হয়ে তাদের ছেড়ে দেন। ডায়েরিতে হানফির প্রথমে বিড়াল ছানা ও যত্নশীল জিংওর কথা লিখলেও পরে জেনিউয়ের কথা লিখতে শুরু করে। হানফি জেনিউয়ের সাথে দেখা করতে যায়, যে এখন গায়ক হওয়ার স্বপ্নে বিভোর এবং নিজের ক্যারিয়ারকে সবকিছুর উপরে স্থান দিচ্ছে। হানফি তার পুরনো বন্ধুকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার গার্লফ্রেন্ড নানার কথা একটুও ভাবো না? তুমি তোমার পুরনো দিনগুলো ভুলে যাচ্ছ কিভাবে? জেনু ক্ষুব্ধ হন এবং ম্যানেজার গার্ডটিকে হানফিকে বের করে দিতে বলে। রাগের বসে হানফি জেনুয়ের দামি গিটারটি ভেঙে দেয়। ঠিক সেই মুহূর্তে জিং ও সেখানে এসে জেনিউকে সজোরে খুশি মারে। জেনিউ অবাক হলেও জিং ও হানফিকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। ম্যানেজার রিপোর্ট করতে চাইলেও জেন ইউ মানা করে দেয়। বাইরে এসে মানসিক চাপে হানফির মাথা ঘুরতে শুরু করে এবং প্রায় একটি দুর্ঘটনা ঘটে যাচ্ছিল, কিন্তু জিং ও তাকে বাঁচায়। হানফি তাকে একা চলে যেতে বললেও জিংও তাকে গভীর রাতে একা ছেড়ে দেয় না। বাড়িতে ফিরে জিংও দেখে হানফির ডায়েরিতে চোখের পানি। হানফি কাঁদছে দেখে জিংও সহ্য করতে না পেরে বাইরে ছুটে যান। সে হানফির জানলার কাছে একটি হাসি আঁকে এবং নিচে আসতে বলে। হানফি চুপি চুপি নিচে এলে জিংও তাকে সাহস দেয়, আমি সবসময় তোমার পাশে থাকবো, তাই দয়া করে কাঁদবে না, তোমাকে হাসলে সবচেয়ে মিষ্টি লাগে। জিংয়ের এই শর্তহীন সমর্থন পেয়ে হানফি হাসতে শুরু করে। জিংও বুঝতে পারে এইবার সে অতীতের চেয়ে আলাদা এক সম্পর্ক তৈরি করছে এবং হানফিকে বাঁচাতে পারবে। স্কুলে ফাং যখন গান গাইছিল তখন তাও এসে তাকে ধাক্কা মারে। জিংও তার সাথে ঝগড়া শুরু করলে শিক্ষক এসে থামায়। এরপর ক্লাসের মিটিং চলাকালীন তাও সবার সাথে ঝামেলা শুরু করলে হানফি রেগে মোমের পক্ষ নিয়ে কথা বলে। তাও তখন হানফিকে কুস্তির চ্যালেঞ্জ জানালে তিনি রাজি হয়, কিন্তু হেরে যায়। তখন জিং ও ফাং এবং মোমো সবাই মিলে হানফিকে সাহায্য করতে এগিয়ে এলে পুরো ক্লাস হইচই করে ওঠে এবং মজা করতে শুরু করে। ডিন স্যার এসে শিক্ষকদের বকা দিলে ছাত্রছাত্রীরা অনুতপ্ত হয় এবং নিজেদের ক্লাস টিচারের জন্য খারাপ বোধ করে। জিংও ও হানফেই সিদ্ধান্ত নেয় যে পরের বার তারা এমন কিছু করবে না। এরপর তারা জেনুয়ের গার্লফ্রেন্ড নানাকে কোমা থেকে বের করে আনার পরিকল্পনা করে। জিংও গবেষণায় জানতে পারে নানাকে তার প্রিয় গান বা সে যা শুনতে চাইতো তা শোনালে কোমা থেকে বের হয়ে আনার সম্ভব হতে পারে তাকে। হানফি এতে আশাবাদী হয়। এদিকে ফাংয়ের জন্মদিনে মোমো তাকে শপিং এ নিয়ে যায় এবং ফাংকে পছন্দ করার কথা সে তার ফ্রেন্ড হানফিকে জানিয়ে দেয়। এরপর চার বন্ধু জিংও, হানফি, ফাং, মোমো ফাংয়ের জন্মদিন উদযাপন করতে একটি রেস্টুরেন্টের কাছে এলে জিংওর মনে হয় যেন তিনি এর আগেও এখানে এসেছেন। হানফির শরীর খারাপ হয়, সে জানায় এই সেই জায়গা যেখানে নানা আগুনে পুড়ে গিয়েছিল। রেস্টুরেন্টের মালিক পাল্টে যাওয়ায় জিংও হানফিকে শান্ত করে বলে, সময়ের সাথে সবকিছু বদলাতে শুরু করে, তুমি একদম রিল্যাক্স থাকো, সব ঠিক হয়ে যাবে। এরপর পার্টিতে মোমো ফাংকে জুতো উপহার দেয়। জিংও ফাংকে একটি ইংরেজি স্পোকেন বই উপহার দিয়ে বলে, স্কুল শেষ হওয়ার সাথে সাথে বিদেশে আর্ট শিখে আয়, এখানে থাকলে তোর কপালে একটা বিপজ্জনক জীবনসঙ্গী জুটবে। সে ইউমিকে ইঙ্গিত করে যাকে ফাং ভবিষ্যতে বিয়ে করবে। তাও তার দল নিয়ে রেস্টুরেন্টে ঢুকে তাদের বিরক্ত করতে শুরু করে এবং তাদের চেয়ার ছেড়ে দিতে বলে। জিংও মানা করলে তাদের মধ্যে চিলি সস প্রতিযোগিতা শুরু হয়। জিংও রুটি দিয়ে খাচ্ছিল, কিন্তু তাও তা না করায় তার অবস্থা খারাপ হতে শুরু করে। বেশি ভাব নিয়ে খেতে গেছিল আর কি। শেষমেশ তাও নিজের পরাজয় মেনে নিয়ে হাসি মুখে চলে যায়। এই ঘটনায় বন্ধুরা খুব মজা পায়। রাতে জিংও একটি অদ্ভুত স্বপ্ন দেখে। তাও এবং তার বন্ধুরা তাকে একটি রেস্টুরেন্টে পাঠাচ্ছে এবং সে একটি ট্রাকের সাথে হানফির ধাক্কা লাগার দৃশ্য দেখতে পায়। সকালে সে বিচলিত হয়ে হানফিকে তার স্বপ্নের কথা জানায়। জিংও তাওকে তার মুখে ব্রণের জন্য টিটকারি দেন এবং বলে, তুমি এখন সীমা ছাড়িয়ে আমাকে বিরক্ত করছো। স্কুল শেষে তাও জিংওকে মারতে তার বন্ধুদের নিয়ে আসে।
জিঙ্গো হানফেইকে শিক্ষককে খবর দিতে বলে। হানফেই ভেতরে চলে যায়। মোমো ফাংকে অবাক করে দিয়ে জিঙ্গোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। হানফেই পুরো ক্লাসকে এবং তারপর শিক্ষক ইয়াওকে খবর দেয়। এদিকে তাও জিঙ্গোকে আক্রমণ করতে গেলে পুরো ক্লাস বাইরে চলে আসে এবং তাওয়ের বিরুদ্ধে দাঁড়ায়, কারণ সে বাইরের লোক নিয়ে এসেছিল। শিক্ষক ইয়াও এবং পরে ডিন স্যার সেখানে পৌঁছায়। ডিন স্যারের চিৎকারে সবাই থামে। পরের দৃশ্যে দেখা যায় ডিন স্যার শিক্ষক ইয়াওকে কঠোরভাবে বকা দিচ্ছে। আপনার ক্লাস যা করেছে সেটা দেখাই বাকি ছিল। আপনি এত নরম কেন যে কোনো ছাত্রই আপনাকে গুরুত্ব দেয় না বা ভয় পায় না? তাই দেখুন আজ তারা কি শুরু করেছে। আমাদের স্কুলের সুনামও নষ্ট হচ্ছে, তাই আমরা আপনাকে স্কুল থেকে বহিষ্কার করছি। হানফেই ও জিংও সবটা শোনে। শিক্ষক ইয়াও ক্লাসে ফিরে শেষবারের মতো পড়ানোর সময় একটি মেয়েকে কমিক্স পড়তে দেখে কিছু না বলে শুধু তার কমিক্সটি নিয়ে যান। ক্লাস শেষে হানফির রাগে পুরো ক্লাসের সামনে চিৎকার করে বলে, শিক্ষক ইয়াওকে স্কুল থেকে বহিষ্কার করা হচ্ছে শুধুমাত্র আমাদের কারণে, কারণ আমাদের ক্লাসের রেকর্ড স্কুলে একদমই ভালো নয়। এই কথা শুনে সব ছাত্রছাত্রী চমকে যায় এবং এমনকি তাওয়ের বন্ধুরাও শিক্ষকের জন্য খারাপ বোধ করতে শুরু করে। অনুশীলনের সময় তাওয়ের দুই বন্ধু তার সাথে ঝগড়া করে, কারণ শিক্ষক ইয়াওয়ের বহিষ্কারের জন্য তারা তাওকেই দায়ী করে এবং তার সাথে বন্ধুত্ব ছিন্ন করে চলে যায়। তাও একা হয়ে যায় এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়। ডিন স্যার ক্লাসে এলে প্রথমে হানফেই ও পরে তাও উঠে দাঁড়িয়ে ক্ষমা চায়। সব আমার ভুল ছিল, তাই দয়া করে শিক্ষক ইয়াওকে শাস্তি দেবেন না। তাওয়ের এই অপ্রত্যাশিত ভুল স্বীকারে পুরো ক্লাস চমকে যায়। পরে তাও শিক্ষকের কাছে গিয়েও ক্ষমা চায়। এরপর পুরো ক্লাস একসাথে আই লাভ ইয়াও স্যার লিখে শিক্ষককে প্রতিশ্রুতি দেয় যে তারা সবসময় তার কথা শুনবে। ছাত্রছাত্রীদের এই উন্নতি দেখে ডিন স্যার এবং সিনিয়র শিক্ষক সিদ্ধান্ত নেয় শিক্ষক ইয়াওকে স্কুল থেকে বহিষ্কার করা হবে না। এতে সব ছাত্রছাত্রীরা অনেক খুশি হয়। এরপরে দৃশ্যে ফাংয়ের সুপার রিচ বাবা তার জন্য নতুন আর্ট টিচার হিসেবে জিংওয়ের বোন ইউমিকে নিয়োগ করেন। ফাং ইউমিকে দেখে খাবড়ে গেলেও তার বাবা খুশি হন। মানে ব্যাপারটা হচ্ছে ইউমি একবার তাকে জিংওয়ের রুমে মেরেছিল, তো জিংও সবটা জানার পর ফাংকে বলে কোনো সমস্যা নেই, এ তো অভ্যস্ত হয়ে যাও, কারণ আমি এখন বা ভবিষ্যতে তোমাকে বাঁচাতে পারবো না। জিংও মনে মনে বলে ফাং ও ইউমির ভিন্ন জগৎ হলেও তাদের ভাগ্য একে অপরের সাথে যুক্ত। এরপর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সময় আসে। শিক্ষককে গর্বিত করার জন্য সবাই নিজেদের সেরাটা দেওয়ার সিদ্ধান্ত নেয়। দৌড়ের সময় হানফেই খুব ভালো করতে পারছিল না। জিংও তাকে সাহস দেয়, তুমি পারবে, নিজের উপর বিশ্বাস রাখো এবং গভীর শ্বাস নাও। হানফেই সেই সাহস কাজে লাগিয়ে দৌড়ে যেতে, এরপর দড়ি টানা সহ সব খেলায় তাদের ক্লাস জেতে এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী হয়। শিক্ষক ইয়াও গর্বিত হয়। ফোনে কথা বলার সময় হানফেই হঠাৎ পড়ে গিয়ে মারাত্মকভাবে আঘাত পায় এবং নড়তে পারছিল না। খবর শুনে বিচলিত জিংও দ্রুত হানফের অ্যাপার্টমেন্টের দরজায় ছুটে যায়। হানফের নির্দেশ মতো সে জুতো রাখার ম্যাটের নিচ থেকে চাবি নিয়ে ভেতরে প্রবেশ করে। জিংও তাকে বকা দেয় যে এভাবে চাবি রাখা মোটেও নিরাপদ না। অন্যদিকে হানফের বাবা মেয়ে ফোন না ধরে উদ্বিগ্ন হয়ে কাজ ফেলে দ্রুত বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। জিং ও হানফেইকে কোলে তোলে ঘরে আনার সময় সেখানে সেই পুরনো রেডিওটি দেখতে পায় যা টাইম ট্রাভেলের আগে বাজতে শুরু করেছিল। হানফেই জানায় এটি তার মায়ের শেষ স্মৃতিচিহ্ন। এরপর জিং ও হানফের কাছে থাকা একটি টাইম ট্রাভেল বই এবং তার ভেতরে রাখা নানার ছবি দেখে। জিংও ছবিটি দেখে চমকে যায়, কারণ ইনি সেই মেয়ে যে প্রায় তার স্বপ্নে আসেন। হানফেই এরপর নানার সম্পর্কে অতীত বলতে শুরু করে। সে, নানা আর জেনিউ ছিল ঘনিষ্ঠ বন্ধু। নানা ও জেনিউ তার সিনিয়র। যখন জেনেও তার প্রথম চুক্তিতে সই করে নানা খুশি হয়নি এবং তাকে চুক্তি বাতিল করতে বলেছিল। হানফেই প্রকাশ করে যে নানা জেনেউকে পছন্দ করে। জিং ও যখন হানফেইকে জিজ্ঞেস করে যে সে জেনেউকে পছন্দ করে কিনা, হানফেই স্পষ্টভাবে অস্বীকার করে বলে যে সে জেনেউকে সবসময় বন্ধু হিসেবেই দেখেছে। তার লক্ষ্য শুধু জেনেউ যেন নানার সাথে দেখা করে, কারণ নানার এখন স্নেহ দরকার। ঠিক তখনই হানফের বাবা ফিরে আসে।
আসে। ভয়ে হানফেই জিংওকে কম্বলের নিচে লুকিয়ে ফেলে। বাবা এসে জিংওয়ের পা দেখতে পায় এবং কম্বল টেনে তাকে বের করে এনে রাগে আক্রমণ করতে চেষ্টা করে। হানফেই চিৎকার করে বাবাকে থামায় এবং পুরো ঘটনা ব্যাখ্যা করে যে জিংও তাকে সাহায্য করতে এসেছিল। বাবা ও মেয়ের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। হানফেই তার বাবার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। চলে যাওয়ার সময় জিংও হানফের বাবাকে সরাসরি বলে, আপনি যদি হানফের ভালো চান তাহলে তার দেখাশোনা করবেন। আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে হানফেইকে দেওয়া উচিত আপনার, নয়তো ভবিষ্যতে আপনি আফসোস করবেন। এই কথা শুনে বাবা নীরব হয়ে যান। পরের দিন জিংও এবং হানফেই এ ব্রডকাস্ট রুমে দেখা গেল, যেখানে হঠাৎ হানফেই জেন ইউয়ের কাছ থেকে একটি মেসেজ পেল যে সে তার সাথে দেখা করতে আসছে। এই কথা পড়ে হানফেই অবাক হয়ে গেল। জিংও জিজ্ঞেস করলো, তুমি এত খুশি কেন? তখন সে বলল, এটা একটা গোপন ব্যাপার। যাই হোক, জিংও গান বাজালো, কিন্তু হানফের মাইক্রোফোন চালু ছিল। তখন জিংও যখন হানফেইকে জিজ্ঞেস করলো, তুমি কি সত্যি জেনেওকে ঘৃণা করো? তখন সে বলল, না, জেনেও আমার বেস্ট ফ্রেন্ড, যাকে আমি কখনো ঘৃণা করতে পারি না। মোমো এই কথা শুনে চমকে গেল। হানফেই কি সত্যি প্রথম থেকেই জেনেওকে চিনত? কিন্তু সে কেন আমার কাছ থেকে এটা লুকালো? সে কি আমাকে বন্ধু মনে করে না? অন্যদিকে জিংও জানতে পারলো যে মাইক্রোফোন চালু ছিল। সে দ্রুত সেটি বন্ধ করলো, কিন্তু এখন দুজনেই ভয় পেল যে পুরো স্কুল তাদের কথোপকথন শুনে ফেলেছে। ডিন স্যার নিশ্চয়ই তাদের বকা দিতে আসছেন, তাই দুজনেই দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু এখন স্কুলের লোকজন বলা বলি করতে শুরু করলো, সুপারস্টার জেন ইউয়ের সেই বন্ধু মেয়েটি কে? সে কি এই মেয়ে? তখন জিংও হানফের হাত ধরে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেল। এরপর দেখানো হলো হানফেই বের হতেই জেন ইউ বাইরে তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখে হানফেই হ্যালো বলল এবং খুশি হলো যে জেনেও আবার হানফের সাথে কথা বলা শুরু করেছে। অন্যদিকে জিং ও জানতে পারলো যে বাইরে বৃষ্টি হচ্ছে এবং হানফেই ছাতা নিতে ভুলে গেছে। তাই যেই সে ছাতা দিতে নিচে এলো, সে হানফেই এবং জেনেওকে একসাথে দেখে চমকে গেল। অর্থাৎ তার মন ভেঙে গেল এবং সে খুব ঈর্ষান্বিত বোধ করতে লাগলো। এখানে হানফেই জেনেওকে নানার কাছে যেতে বলল, কিন্তু জেনেও যখন আবারও হানফের কাছে নিজের অনুভূতি প্রকাশ করলেন এবং বললেন, আমার পুরনো দিনের কথা এখনো মনে আছে, তখন হানফেই আবার রেগে গেল এবং জেনেওকে বলল, তোমার গার্লফ্রেন্ড আমি না, সে হচ্ছে নানা, তুমি কেন তার কথা ভাবছো না? তখন সবাই চিনতে পারলো যে এ সুপারস্টার জেন ইউ। তাই তারা তার ভিডিও রেকর্ড করতে শুরু করলো। জেনুয়ের সাথে হানফের বড় ধরনের ঝগড়া লাগলো, কিন্তু হানফেই কিছুই মেনে নিতে রাজি ছিল না। তাই জেন ইউ সেখান থেকে চলে গেল। হানফেই কাঁদতে লাগলো। তখন জিং ও তার কাছে এলো এবং হানফেইকে সাথে নিয়ে সেখান থেকে চলে গেল। জিং ও হানফের মন ভালো করার জন্য তাকে একটি জায়গায় নিয়ে গেল। দুজনে কিছুক্ষণ কথা বলল। এরপর হানফের হালকা বোধ হলো এবং সে জেনেও সংক্রান্ত সব কন্ট্রাক্ট ডিলিট করে দিল, কারণ এখন সে আর তাকে বন্ধু মনে করে না। এতে জিংও খুব খুশি হলো। দুজনে অ্যামিউজমেন্ট পার্কে এলো এবং সেখানে অনেক রাইড উপভোগ করলো। দুজনে একসাথে খুব ভালো বোধ করছিল এবং তাদের খুব খুশি লাগছিল। কিন্তু যখন তারা শেষে একসাথে বসেছিল, জিংও বলল যে তার চোখের পাতায় কিছু একটা লেগে আছে, আর যেই সে সেটা ঠিক করার চেষ্টা করলো, ঠিক তখনই ডিন স্যার, যিনি তার বিড়ালকে বাইরে বেড়াতে নিয়ে এসেছিলেন এবং যখন তিনি সেখান থেকে যাচ্ছিলেন, তিনি এই দুজনকে একসাথে দেখলো এবং চমকে গেলেন। কি হচ্ছে এসব? এরা কি চুমু খাচ্ছে? তাই আপাতত তিনি সেখান থেকে চলে গেলেন। কিন্তু স্কুলে এসে তিনি শিক্ষক ইয়াওকে এসব বললেন, আপনার ক্লাস কখনোই শুধরাবে না, দয়া করে হানফেই আর জিংওকে দূরে রাখুন, কারণ কাল আমি তাদের খুব কাছাকাছি দেখেছি। পরের দৃশ্যে দেখানো হলো যে শিক্ষক ইয়াও ক্লাসে জিংওয়ের আসন পরিবর্তন করে দিয়েছেন, অর্থাৎ এখন থেকে মোমো হানফের পাশে বসবে। কিন্তু এখানে মোমো হানফের সাথে ঠিক মতো কথা বলছিল না। খেলার সময়ও সে হানফের থেকে দূরে থাকছিল, অর্থাৎ সে হানফের সাথে দল বাঁধছিল না। তাই
জিঙ্গো হানফের কাছে দল বাঁধতে এলো। এরপর হানফে বাড়ি এলে তার বাবা জিঙ্গোর সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করলেন। তিনি তাকে অনেক কথা বললেন যে তার মেয়ে সেই ছেলেটির থেকে দূরে থাকা উচিত। তখন হানফি মন খারাপ করে তার রুমে চলে গেল। অন্যদিকে জিনুকে বকা দেওয়া হচ্ছিল, কারণ যখন তিনি হানফের সাথে দেখা করেছিল এবং তার ছবি তোলা হয়েছিল তখন সেই ছবিগুলো প্রকাশ হওয়া আটকাতে কোম্পানিতে অনেক টাকা দিতে হয়েছে যাতে জেনুয়ের ইমেজ নষ্ট না হয়। তখন ব্র্যান্ডের একজন সদস্য এসে জেনুয়ের সাথে ঝগড়া শুরু করলো, তুমি কেন আমাদের ব্র্যান্ডের ইমেজ নষ্ট করছো? আমরা সফল হওয়ার জন্য আমাদের ভালোবাসা ছেড়ে দিয়েছি, তাহলে তুমি কেন এটা বুঝতে পারছো না? এরপর যখন তিনি হানফিকে খারাপ কথা বলতে শুরু করলেন, সে একটি অযোগ্য মেয়ে, কেন সেই মেয়েটি তোমার মন থেকে যাচ্ছে না? এই কথা শুনে জেনিউ এত রেগে গেল যে সে তার বন্ধুকে একটানা মারতে শুরু করলো। বলছিল, তুই কিভাবে হানফির নাম মানলি? এবং কেউ থামাতে এলেও সে থামলো না, দীর্ঘ সময় ধরে তার বন্ধুকে মারতে থাকলো। এরপরের দৃশ্যে আমরা দেখলাম যে হানফের আজ শরীর ভালো নেই, অর্থাৎ তার জ্বর হয়েছে, তাই সে মেডিকেল রুমে ছিল। জিঙ্গো তার বাড়িতে ফোন করে বলল, আমার স্যুপ চাই। পরের দৃশ্যে দেখানো হলো যে মোমো পায়ে আঘাতের কারণে মেডিকেল রুমে এসেছে এবং এখানে সে আবারও হানফেকে উপেক্ষা করে চলে যেতে লাগলো। তখন ফাং জিঙ্গোর সাথে বাইরে এসে বলল, মনে হচ্ছে হানফে আর মোমের মধ্যে ঝগড়া চলছে। জিঙ্গো বলল, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, এতদিন পর আজ তুমি এটা খেয়াল করলে। তখন ফাং বলল, এর মানে ঝগড়া অনেক দিন ধরে চলছে, কিন্তু আমি কেন এটা জানতে পারিনি? তখন জিঙ্গো বলল, কারণ তোমার আইকিউ কম। আমি তোমার ভবিষ্যতের বাচ্চাদের নিয়ে চিন্তিত যে তাদের আইকিউ তোমার মতো কম থাকতে পারে। তখন ফাং মন খারাপ করে বলল, হ্যাঁ আমিও চিন্তিত যে আমি কেন এত ধীর যে কিছুই বুঝতে পারি না। পরের দৃশ্যে আমরা দেখলাম জিঙ্গো মোমের সাথে একান্তে দেখা করলো এবং হানফেই কেন বদলি হয়ে তাদের স্কুলে এসেছে, কেন সে জেনুকে এত ঘৃণা করে এবং জেনুকে বন্ধু মনে করে না, এই সব ভুল বোঝাবুঝি দূর করলো। এছাড়াও তার নানান নামের একজন বেস্ট ফ্রেন্ড আছে যে কোমায় আছে। মোমো একথা জানতে পেরে চমকে গেল যে হানফি প্রথম থেকেই এত একা এবং আমিও তার সাথে খারাপ ব্যবহার করেছে। তাই পরের দিন সে হানফের ডেস্কে একটি আপেল রাখলো এবং আবার হানফের বন্ধু হলো, অর্থাৎ এই দুজনের মধ্যে আবার সবকিছু ঠিক হয়ে গেল। পরের দৃশ্যে আমরা দেখলাম শিক্ষক ইয়াও হানফির বাবার সাথে কথা বলছে। তিনি বলতে শুরু করলেন যে এখন হানফি আবার আগের মতো পড়াশোনায় ভালো করতে শুরু করেছে, সে একটি কবিতাও লিখেছে। এরপর যখন বাবা কবিতাটি দেখলেন যেটি বাবাকে নিয়ে লেখা ছিল, হানফি কিভাবে তার বাবাকে বন্ধু বানাতে চায়, তাই এটা পড়ে বাবা আবেগপ্রবণ হয়ে পড়লেন। তখন শিক্ষক বোঝালেন, আপনারও হানফিকে কিছুটা সময় দেওয়া উচিত। বাবা বললেন, আমি সবকিছু ঠিক করার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করব। এরপর দেখানো হলো তিনি যখন বাইরে আসছিলেন তখন হানফেইকে দেখলেন যে একা বাড়ি যাচ্ছিল, কিন্তু বাবা বললেন, চলো আজ আমরা একসাথে বাড়ি যাই। এবং তারা যখন সেখান থেকে যেতে শুরু করলেন তখন শিক্ষক তাদের দুজনকে একসাথে যেতে দেখে খুশি হলেন। এরপরের দৃশ্যে আমরা দেখলাম যে বাড়ি ফেরার পর বাবা হানফের সাথে সুন্দরভাবে কথা বলছেন, ঠিক বন্ধুর মতো, যেমনটা হানফেই তার কবিতায় লিখেছিল। হানফেই প্রথমে কিছুই বুঝতে পারলেন না, কিন্তু এরপর ধীরে ধীরে সে খুশি হতে শুরু করলো। এভাবে এখন দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেল। পরের দিন দেখানো হলো ডিন স্যার যখন ক্লাস নিচ্ছিলেন, ফাং কিছু আঁকতে ব্যস্ত ছিল। ডিন স্যার ধীরে ধীরে ফাংয়ের কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, তোমার কি কাজ শেষ? ফাং বলল, হ্যাঁ প্রায় শেষ হতে চলেছে। কিন্তু যেই সে দেখলো যে ইনি ডিন স্যার, সে চমকে গেল। ডিন স্যার বললেন, এসো আমাকেও দেখাও তুমি লুকিয়ে কি আঁকছিলে। এবং যখন তিনি দেখলেন ফাং একটি মেয়ের ছবি এঁকেছে তখন তিনি অবাক হয়ে বললেন, এই ক্লাস কখনোই শুধরাবে না। এরপর দেখানো হলো যে ফাং অফিস থেকে বেরিয়ে আসছে। হানফেই তার হাত থেকে বইটি নিল। তখন সে তাকে বলল, এটা জিং ও এর বোন ইউমি, তাই না? তখন ফাং খুশি হয়ে গেল, হ্যাঁ আমি তাকে এত বাস্তবসম্মত ভাবে এঁকেছে যে তুমিও তাকে চিনতে পেরেছো। ফাং এবার সেখান থেকে চলে গেল। তখন জিংও বলতে শুরু করলো, আমি ফাংকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু বাঁচাতে পারলাম না, শেষ পর্যন্ত সে আমার বোনের প্রেমে পড়তে চলেছে। হানফেই বললেন, এর মানে তুমি আগে থেকেই জানতে যে ফাং তোমার বোনকে পছন্দ করবে? তখন জিংও বললেন, হ্যাঁ কিন্তু কোনো ব্যাপার না, এখন এই দুজনের সব সময় একসাথে
সাথে খুশি থাকা দরকার, কিন্তু আমি জানি তারা অনেক ঝগড়া করবে। এরপর আমরা নানার বাড়ির দৃশ্য দেখলাম, যেখানে হানফেই নানার বাবার সাথে কথা বলছে এবং তাকে বলছে আমার ঘর থেকে নানার কিছু জিনিস দরকার যা নানাকে কোমা থেকে জাগিয়ে তুলতে সাহায্য করবে। বাবা রাজি হলেন। এরপর হানফেই নানার অনেক জিনিস রাখতে শুরু করলো, যেমন তার প্রিয় পারফিউম, তার প্রিয় সঙ্গীত। তখন জিংহো এখানে একটি লকার দেখতে পেল, এর ভেতরে কি আছে তা কারো কোনো ধারণা নেই। তখন তার চোখ ক্যালেন্ডারের দিকে গেল, যেখানে যেই তারিখে নানার দুর্ঘটনা হয়েছিল সেই তারিখে রাস্তা আঁকা ছিল। তাই জিং ও হানফেইকে জিজ্ঞেস করলো নানা কি আগে থেকেই জানতো যে এই দিন তার জন্য দুর্ঘটনা হতে চলেছে। এবার আমরা জেনিউকে দেখলাম যে ফ্যানদের কাছ থেকে আসা উপহারগুলো দেখছিল। তখন তার চোখ একটি বাক্সের দিকে গেল যার উপর হানফেই লেখা ছিল। তাই তিনি সেই বাক্সটি নিলেন এবং এরপর দেখানো হলো যে সে যখন সেই বক্সটি খুললো তখন দেখলো যে এর ভেতরে নানার জিনিসপত্র রয়েছে, অর্থাৎ হানফেই নানার কিছু জিনিস জেনিউকেও পাঠিয়েছে। এখানে একটি ডায়েরি ছিল যা দেখে জেনুয়ের মনে পড়লো যে কিভাবে সে নানার সাথে গান তৈরি করত। এরপর সে কিছু ক্লিপ পেল যার মধ্যে একটি ক্লিপে সে গান গাইছে, যা দেখে সে খুশি হতে শুরু করলো। এখন এইসব ভিডিও দেখে এইবার সে হানফেইকে নয় বরং নানাকে মিস করছে। এরপর আমরা জিংও এবং হানফেইকে দেখলাম যারা দুজনেই পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। তখন হানফেই জোরে বাতাস অনুভব করে খুশি হতে শুরু করলো যে আবহাওয়া এত ভালো হচ্ছে। তখন জিংও তার কাছে এলো এবং খুব মনোযোগ দিয়ে তার দিকে তাকাতে শুরু করলো। হানফেই তাকে জিজ্ঞেস করলো তুমি এমন করছো কেন, অর্থাৎ সে নার্ভাস হতে শুরু করলো। তাই সে সরে গেল এবং তার হৃদস্পন্দনও খুব দ্রুত হয়ে গেল, কারণ আমার মনে হয় এখন সেও ধীরে ধীরে জিংওকে পছন্দ করতে শুরু করেছে। যাই হোক, এখন দুজনেই জেনিউয়ের আইডি দেখছে, যেখানে জেনিউ একটি মেসেজ পাঠিয়েছেন এবং নিজের নম্বরও দিয়েছেন। এরপর রাতের দৃশ্য দেখানো হলো, যেখানে জেনিউ ব্র্যান্ডের সদস্যদের সাথে ছিল এবং হাসপাতাল দেখে তার এমন অভিনয় শুরু হলো যেন তার পেটে খুব ব্যথা হচ্ছে। তাই সে তার ম্যানেজারকে বলল দয়া করে আমাকে হসপিটাল নিয়ে চলুন। ম্যানেজার তাকে হসপিটালে আনলে সে ডাক্তারকে ডাকার অজুহাতে তার ম্যানেজারকে বাইরে পাঠিয়ে দিল এবং যেই ম্যানেজার চলে গেল সে দ্রুত সেখান থেকে পালিয়ে নানার ঘরের বাইরে এলো, যেখানে জিং ও আগেই উপস্থিত ছিল। হানফেই নানার জিনিসপত্র রুমে রাখছে, সে নানার প্রিয় পারফিউমও স্প্রে করলো। এরপর অবশেষে জেনেও ভেতরে এলো, যেখানে প্রথমে সে নানার কাছে ক্ষমা চাইলো যে সে কখনো নানার অনুভূতি বুঝতে পারেনি। এরপর সে নানার জন্য একটি প্রেমের গান গাইতে শুরু করলো, আর এই গানটিতেও তাদের অনেক স্মৃতি ছিল। হানফেও বাইরে থেকে এসব দেখে কাঁদতে শুরু করলো, কারণ সবাই শুধু এটাই চাইছিল যে নানা যেন কোনোভাবে কোমা থেকে বেরিয়ে আসে। তো তখনই নানার মা সেখানে এলো, যিনি হানফেকে দেখে রেগে গেল এবং যখন তিনি ভেতরে এসে জেনেউকে দেখলেন তখন তাকেও বকা দিতে শুরু করলেন, তোমরা সবাই কেন আমার মেয়েকে একা ছেড়ে দিচ্ছ না। সবার মধ্যে একটা বড় ধরনের ঝগড়া শুরু হলো। তখন বাবা বললেন নানা তার আঙুল নাড়াচ্ছে। মা এটা দেখে চমকে গেলেন আর বাকিরা খুশি হতে শুরু করলো। এটা কি সত্যি এমন? তাহলে এখন নানার ঘুম থেকে ওঠার অনেক সুযোগ আছে। এর মানে এক অর্থে জিং ও হানফেই এবং জেনিউয়ের পরিকল্পনা সফল হয়েছে। এরপর যখন জিংও এবং হানফেই একসাথে যাচ্ছিল তখন ম্যানেজার তাদের দুজনকে দেখলো এবং সবাই বুঝলো যে জেনিউ একটি পরিকল্পনা নিয়ে এখানে এসেছিল। জেনিউ যখন যাচ্ছিল একজন রিপোর্টার লুকিয়ে তার ছবি তুললো, তাই পরের দিন ম্যানেজার জেনিউকে খুব বকা দিল, তুমি কেন এমন করছো। এরপর তিনি হানফেইয়ের সাথে দেখা করলো এবং তাকে জেনিউয়ের থেকে দূরে থাকতে বলল। হানফেই স্পষ্ট জানিয়ে দিল আমি তার গার্লফ্রেন্ড নই, তাই এত চিন্তা করবেন না। এরপর সে সেখান থেকে চলে গেল। পরের দিন আমরা দেখলাম যে যখন তারা দুজন একসাথে ছিল তখন হানফেই ফোনে একজন নার্সের মাধ্যমে সুসংবাদ পেল যে নানা কোমা থেকে জেগে উঠেছে। এই কথা শুনে তিনি খুব খুশি হলো এবং সরাসরি নানার সাথে দেখা করতে হসপিটালে এলো, যেখানে নানা সত্যি জেগে উঠেছে। হানফেই খুব ইমোশনাল হতে শুরু করলো, নানাও খুশি হলো। এরপর হানফেইকে দেখে নানা হানফেইয়ের মুখ স্পর্শ করতে শুরু করলো, দুজনেই খুব খুশি হচ্ছে। হানফেই জিংওকে ভেতরে ডাকলেন এবং নানা যেই তাকে দেখলেন
দেখলেন সে ভূত দেখার মতো চমকে গেল। তাই সে বলল সে এখানে কেন, এখনই তাকে রুম থেকে বের করে দাও। হানফেই বোঝালো সে আমার বন্ধু, কিন্তু নানা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। তাই দুজনে সেখান থেকে চলে গেল। বাইরে এসে হানফেই জিঙ্গোকে সব জিজ্ঞেস করলো, নানা এমন কেন করছে, তুমি কি তাকে আগে থেকে চেনো? তখন জিঙ্গো ভরসা দিতে শুরু করলো, না আমি তাকে একেবারেই চিনি না, আমি শুধু জানি যে সে তোমার বেস্ট ফ্রেন্ড। কেন সে আমাকে দেখে এমন প্রতিক্রিয়া দিল তা আমি নিজেই বুঝতে পারছি না। পরের দৃশ্যে জিঙ্গো নানার বাড়িতে এসেছে, যেখানে সে কোনোভাবে লুকিয়ে এসেছে এবং লকারটি পরীক্ষা করছে। প্রথমে সে নানার জন্ম তারিখ এবং তারপর হানফের জন্ম তারিখ প্রবেশ করলো, কিন্তু লকারটি তখনও খুললো না। তাই শেষে যখন সে যেই তারিখে নানার দুর্ঘটনা হয়েছিল সেই তারিখে প্রবেশ করালো, তখন অবশেষে লকারটি খুললো, যার মধ্যে জিঙ্গো তার আইডি কার্ড খুঁজে পেল। দ্বিতীয় জিনিসটি সে পেল তা হলো এখানে একটি অ্যালবাম আছে, যেটি ভবিষ্যতের, অর্থাৎ এটি এই সময়ের নয় যেই সময়ে জিঙ্গো এই মুহূর্তে আছে। তাই সে বুঝলো যে এর মানে নানাও টাইম ট্রাভেল করে এখানে এসেছে, এবং ঠিক যেমন আমি বর্তমান থেকে হানফের ডায়েরি এনেছিলাম, তেমনি নানাও নিশ্চয়ই এই অ্যালবামটি তার সাথে এনেছে। এরপর যা হওয়ার ছিল, সে এইসব জিনিস নিয়ে নানার সাথে দেখা করতে এলো এবং তাকে বলল, আমি জানতে পেরেছি যে তুমিও আমার মতো ভবিষ্যৎ থেকে এসেছো। নানা চমকে গেল, তুমিও মানে কি, এর মানে তুমিও ভবিষ্যৎ থেকে এখানে এসেছো? তখন জিঙ্গো বলল, হ্যাঁ আমি এখানে হানফেকে বাঁচানোর জন্য এসেছি, আর এখন যেহেতু আমরা দুজনেই ভবিষ্যৎ থেকে এসেছি তাই আমাদের বন্ধু হওয়া উচিত, যাতে আমরা অতীতকে বদলাতে পারি। নানা রাজি হলো এবং বলল, আমিও হানফেকে বাঁচানোর জন্য অতীত থেকে এসেছি, কারণ যদি আমি অতীত না বদলাতাম তাহলে আমার জায়গায় হানফেই এই বিছানায় থাকতো। এই কথা শুনে জিঙ্গো চমকে গেলেন, নানা কি বলতে চাইছে? আসলে এখন এখানে 3টি টাইম লাইন নিয়ে আলোচনা করা হবে, তাই আপনারা একদমই বিভ্রান্ত হবেন না, আমি এটাকে ভালোভাবে ব্যাখ্যা করব। প্রথমত আমরা টাইম লাইন 1 নিয়ে কথা বলি, যেখানে নানা জিঙ্গোকে বলছে যে একদিন হানফের জেদে সে বারবিকিউর জন্য এসেছিল, কারণ এখানকার খাবার খুব বিখ্যাত ছিল। তখন তুমিও তোমার বন্ধুদের সাথে সেখানে এসেছিলে, তোমার বন্ধুরা তোমাকে হুমকি দিয়েছিল যে আমাদের টেবিল থেকে সরাতে হবে, নয়তো ভালো হবে না, কারণ কোনো আসন খালি ছিল না। তাই তুমি এসে আমাদের কাছে দাঁড়ালে এবং আমাদের আসন ছেড়ে দিতে বললে। হানফে স্পষ্ট মানা করে দিল, কিন্তু তুমি তোমার চাচার কারণে নিরুপায় ছিলে, তাই তুমি বারবার আমাদের সরে যেতে বলেছিলে, যার কারণে আমি হানফেকে বললাম চলো যাই, আমরা এমনিতেই খাবার খেয়ে নিয়েছি। তখন হানফে যেতে রাজি হলো, কিন্তু যাওয়ার আগে তার তাওয়ের সাথে কিছুটা ঝগড়া হলো। কিন্তু যেই আমরা দুজন বাইরে এলাম, আমরা জানতে পারলাম যে আমার পার্টস ভেতরে ফেলে এসেছি, এবং যেই হানফে সেটা নিতে গেল, একটি ট্রাক এসে হানফেকে ধাক্কা মারলো এবং হানফে ঘটনাস্থলে মারা গেল। জিঙ্গো বর্তমানে রইল। এই কথা শুনে জিঙ্গো বুঝতে পারলো, কারণ তখন আমি টাইমলাইন 1-এর ছোট ছোট স্বপ্ন দেখি। নানা বলল যে অনেক সময় কেটে গিয়েছিল, কিন্তু আমি সবসময় অনুশোচনা করতাম যে আমি আমার বন্ধুকে বাঁচাতে পারিনি, কারণ আমি তাকে রেস্টুরেন্ট ছেড়ে যেতে বলেছিলাম। তাই ভবিষ্যতে গান শোনার সময় সে আমার সামনে এলো এবং তখন আমি টাইমলাইন 2-এ অতীতে এলাম, এবং এখন নানা আমাদের টাইমলাইন 2-এর দৃশ্যটি বলছে যে হানফেকে আবার সেই একই রেস্টুরেন্টে বারবিকিউর জন্য আসতে হয়েছিল। আমি তাকে সেখানে না যেতে বললেও সে রাজি হচ্ছিল না, কিন্তু হানফে বেশি জেদ করায় আমি বললাম আমি সেখানে যেতে রাজি নই। যখন আমি জেদ করলাম, হানফে আসার আগেই আমি নিজে সেই জায়গায় এলাম। আমি তোমাকে এবং তোমার বন্ধুদের দেখে তাওয়ের পায়ের উপর বমি করার ভান করলাম, এবং আমি তাকে সরি বলে অনেক টাকা দিয়ে সেখান থেকে সরিয়ে দিলাম, যাতে সে তোমাদের অন্য জায়গায় নিয়ে যেতে পারে, এবং সেটাই হলো। কিন্তু হানফে এর দুর্ঘটনা থেমে গেল, কিন্তু আমি মারাত্মকভাবে পুড়ে গিয়ে কোমায় চলে গেলাম। আসলে টাইমলাইন 2 সেটাই, যখন নানা কোমায় যাওয়ার পর হানফে নানার কাছ থেকে দূরে গিয়ে জিঙ্গোর স্কুলে এসেছিল। নানা বলল যে টাইমলাইন 2-এ হানফে আত্মহত্যা করেছিল, কারণ হাসপাতালে আমার অবস্থা গুরুতর হয়ে গিয়েছিল, তাই সে হসপিটালে আমার সাথে দেখা করতে আসছিল। কিন্তু সে যখন হসপিটালে এলো, তখন সে আবার অনুশোচনা করতে শুরু করলো যে আমার সাথে যা ঘটেছে তা তার কারণেই, তাই সে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। অথচ তার মৃত্যুর কিছুদিন পর আমি সুস্থ হয়ে উঠেছিলাম। আর এখন যেই টাইম লাইনে আমরা আছি দুজন, সেটা হলো টাইমলাইন 3, এবং সবকিছু এভাবে বারবার ঘটতে থাকবে, কারণ আমাদের মনে অনুশোচনা আছে। যদি আমরা এই টাইম লাইনে হানফেইকে বাঁচাতে পারি তবে সবকিছু ঠিক হয়ে যাবে এবং আমাদের কারো মনে কোনো অনুশোচনা থাকবে না। তখন জিঙ্গো, যে খুবই শকড ছিল, বলল আমি হানফেইকে কিছু হতে দেব না, অর্থাৎ এবারে আমি যে কোনো মূল্যে তাকে বাঁচাবো। এরপর দৃশ্য পাল্টালো এবং দেখানো হলো যে দিনগুলো
এভাবে কেটে যাচ্ছিল এবং এখন জিঙ্গো ডায়েরিতে লিখছে যে আগামীকাল অবশেষে সেই দিন যখন হানফিকে রক্ষা করতে হবে এবং চিরতরে জীবিত রাখতে হবে। এরপর দেখানো হলো যে সে তার স্কুলের পোশাক পরে হানফির বাড়ির বাইরে বসে আছে যাতে হানফি তাকে ছাড়া স্কুলে না যায় আর আজ সে সারাদিন হানফিয়ার সাথে থাকবে। হানফেও তাকে জিজ্ঞেস করলো তুমি এখানে কি করছো? তখন সে বলল আমি এইমাত্র এসেছি, অথচ সে সারা রাত ধরে এখানে বসেছিল। দুজনেই তাদের পরীক্ষা ভালোভাবে দিল, যা ভালো কথা। এরপর যখন তারা খুশি মনে স্কুল থেকে বেরিয়ে এলো তখন জিঙ্গো বলল আমি হানফেকে বাড়ি যেতে দিতে পারি না, কারণ তাহলে আমি হানফের ওপর ঠিক মতো নজর রাখতে পারবো না। তখন হানফিকে বেড়াতে নিয়ে যাওয়ার অজুহাতে সে তাকে সমুদ্র সৈকতে নিয়ে গেল, যেখানে দুজনে দীর্ঘ সময় ধরে উপভোগ করলো, অর্থাৎ তারা খুব ভালো সময় কাটাচ্ছিল। জিঙ্গো বারবার সময় দেখছিল যে এই দিনটা কোনোভাবে শেষ হোক এবং আমি সবসময় হানফিয়ার সাথে থাকি। সে হানফিয়ার কাছে দুঃখ প্রকাশ করলো আমি স্বার্থপর হচ্ছি, কিন্তু এর সবকিছু তোমাকে বাঁচানোর জন্য। অন্যদিকে আমাদের অ্যাম্বুলেন্স দেখানো হলো, এরপর ইমার্জেন্সির রুম দেখানো হলো, কারণ টাইমলাইন 2 এর মতো টাইমলাইন 3 ও নানার স্বাস্থ্য সে একই দিনে আরো একবার খারাপ হয়ে গেছে। এই কারণে তার বাবা মাকে কিছু কাগজে স্বাক্ষর করতে বলা হচ্ছে। এসব দেখে তার মা খুব কাঁদতে শুরু করলেন। নার্স মেসেজের মাধ্যমে হানফেইকে এই খবর জানালেন। যেই সে মেসেজটি পড়লো সে সেখান থেকে চলে যাওয়ার জন্য জেদ করতে শুরু করলো। নানার অবস্থা খুব গুরুতর, আমাকে তার কাছে যেতে হবে। জিঙ্গো তাকে মানা করলো দয়া করে যেও না, সে ঠিক হয়ে যাবে। কিন্তু হানফি শুনলো না এবং বাসে উঠে চলে গেল, যাকে জিঙ্গো অনুসরণ করতে পারলো না। অন্যদিকে জেনেও যে কনসার্টের জন্য প্রস্তুত, সেও নানার গুরুতর অবস্থার কথা জানতে পারলো, তাই সে হতবাক হয়ে গেল। কিন্তু তবুও সে কনসার্টের জন্য এলো, যেখানে প্রথমে সে নানার কথা মনে করে গান গাইলো, কিন্তু এরপর সে বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারলো না, তাই সে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল এবং নানার সাথে দেখা করতে হসপিটালের দিকে যেতে শুরু করলো। এখন আমরা দেখলাম হানফি হসপিটালে এসেছে এবং খুব শকড। নানার মা যেই তাকে দেখলো সে হানফেইকে সজোরে চড় মারলো এবং বলল নানার সাথে যা ঘটছে তার শুধু তোমার কারণেই, তোমার মরা উচিত ছিল, আমার মেয়ে নানার নয়। তখন হানফি আরো বেশি অনুশোচনা করতে শুরু করলো, তাই সে শোকে কাঁদতে শুরু করলো। এরপর সে আত্মহত্যা করার জন্য ছাদে এলো, কারণ এখন সে আর অনুশোচনা নিয়ে বাঁচতে চায় না। এছাড়াও নানার জন্য তার সত্যি খুব খারাপ লাগছিল। সবচেয়ে বড় কথা তার মা তাকে অনেক বাজে কথা বলেছেন, যা সে খুব কষ্ট পেয়েছে। অন্যদিকে জিঙ্গো হসপিটালে আসছিল, কিন্তু তখনই সে হানফির কাছ থেকে একটি কল পেল, যেখানে সে একটানা বলতে শুরু করলো চিন্তা করো না, আমি তোমার কাছে আসছি, সব ঠিক হয়ে যাবে। তখন দেখানো হলো যে হানফি ও জিঙ্গোর দিকে আসছিল এবং বলছে আমি যখন আত্মহত্যা করতে গিয়েছিলাম তখন তোমার কথা ভেবে সাহস পেলাম, অর্থাৎ আমার শুধু তোমার কথাই মনে পড়ছিল যে তুমি প্রথম থেকে আমাকে কতটা উৎসাহিত করেছো, তাই আমি তোমার কাছে এসেছি। জেনেও নানার কাছে এসেছে এবং এখন সে কিছুটা ভালো আছে। তখন জিঙ্গো স্বস্তির নিঃশ্বাস ফেললো। সে হানফিকে দেখলো এবং দ্রুত তার দিকে দৌড়ে গেল এবং বলল তুমি ওখানে দাঁড়াও, আমি তোমার কাছে আসছি। এরপর সে মনে মনে বলতে বলতে আসতে শুরু করলো, অবশেষে আমি অতীতকে বদলে দিয়েছি, এখন হানফি সবসময় খুশি থাকবে কারণ সে বেঁচে আছে, তাকে জীবিত দেখে আমি খুশি। ঠিক তখনই দ্রুত গতিতে একটি ট্রাক এসে জিঙ্গোকে ধাক্কা মারলো আর জিঙ্গো সেখানেই অজ্ঞান হয়ে গেল। হানফি যা ঘটলো তা দেখে চমকে গেল, তাই সে দ্রুত জিঙ্গোর কাছে দৌড়ে গেল এবং খুব কাঁদতে শুরু করলো। জিঙ্গো হানফিকে বলল দয়া করে আমার জন্য নিজেকে জীবিত রাখবে, আর একটা কথা যা তুমি জানো না তা হচ্ছে আমি তোমাকে খুব ভালোবাসি। এবং এরপর সে চোখ বন্ধ করলো। হানফি শুধু খুব কাঁদতে লাগলো। এরপর আমাদের হসপিটালের দৃশ্য দেখানো হলো, যেখানে জিঙ্গো অপারেশন রুমে আছে, তার মা এবং বোন দুজনেই খুব কাঁদছে। ফাং হানফিকে একটি চিঠি দিল এবং বলল যে ইউমি এটা জিঙ্গোর রুমে পেয়েছে, মনে হচ্ছে জিঙ্গো তোমাকে অনেক কিছু বলতে চেয়েছিল কিন্তু পারেনি। হানফি চিঠিটি নিয়ে এক পাশে এলো এবং যেই সে এটা পড়লো সে চমকে গেল, কারণ জিঙ্গো টাইম ট্রাভেল সম্পর্কে সব লিখেছে। সে কিভাবে এসেছে, প্রথম দিন থেকে হানফির কিভাবে যত্ন নিয়েছে এবং কিভাবে অতীত বদলানো যেতে পারে। তখন হানফি শুধু শোকে বসে রইল এবং সে জিঙ্গোর জন্য কাঁদতে থাকলো, যে কিভাবে জিঙ্গো প্রথম থেকেই তার জন্য এত কিছু করছিল কিন্তু সে বুঝতে পারেনি। এখন আমরা হানফির ডায়েরি দেখলাম, যেটা জিঙ্গো বর্তমান থেকে অতীতে এনেছিল, যেটি অদৃশ্য হয়ে গেল। এরপর গল্পটি অতীত থেকে বর্তমানে ফিরে এলো, যেখানে আমরা আবার সেই অ্যাম্বুলেন্সটি দেখলাম যেটি পর্ব 1-এ দেখানো হয়েছিল, যেখানে সেই একই রোগী ছিল যার সাথে জিঙ্গো পর্ব 1-এ দেখা করেছিল, কিন্তু এইবার এখানে তার সাথে হানফির দেখা হয় যে একজন সার্জন হয়েছে।
হানফে এখন জিঙ্গোর কাছে এলো যে গত 10 বছর ধরে কমায় আছে আর হানফে তার জেগে ওঠার জন্য অপেক্ষা করছে এবং সে প্রতিদিনের সব কথা জিঙ্গোকে বলতে থাকে। সেটাও বলল, আজ আমি সেই স্কুলের মেয়েটির সাথে দেখা করেছি যার কথা তুমি চিঠিতে লিখেছিলে। তখন জিঙ্গোর চোখ বন্ধ হয়ে গেল। হানফে জিঙ্গোকে চুমু খেয়ে বলতে লাগলো, আমি তোমার জেগে ওঠার অপেক্ষা করছি, তাই দয়া করে জেগে ওঠো। দৃশ্য পাল্টালো। এখন আমাদের ক্লাস রিইউনিয়ন পার্টির দিন দেখানো হলো যেখানে সবাই এসেছিল। তাও হানফেকে স্বাগত জানালো এবং তাকে বসতে বললো এবং চমকপ্রদ বিষয় হলো তার গার্লফ্রেন্ড আর কেউ নয়, মোমো, এবং তারা দুজন খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে। ফাং এবং ইউমি ইতিমধ্যেই বিবাহিত এবং দুজনে একসাথে খুব খুশি। এছাড়াও শিক্ষক ইয়াওকেও এখানে দেখানো হলো, যিনি ইংরেজি শিক্ষিকাকে অর্থাৎ ইউমিকে বিয়ে করেছেন, কিন্তু তিনি এখানে আসেননি। তবে এখন তাদের একটি বাচ্চাও আছে। সবাই হাসছে এবং মজা করছে, কিন্তু একই সাথে তারা জিঙ্গোকেও মিস করছে, যার জন্য তারা সবাই এসেছিল। দৃশ্যটি কাটলো এবং দেখানো হলো যে এখন সবাই এখান থেকে চলে যাচ্ছে, কিন্তু ইউমি হানফেইকে বোঝালো, এখন তোমারও কাউকে খুঁজে বিয়ে করা উচিত, অর্থাৎ আমার ভাইয়ের জন্য তোমার অপেক্ষা করা উচিত নয়। সে কখন ঘুম থেকে উঠবে কে জানে। তখন হানফেই বলল, আমি জানি তুমি আমার জন্য চিন্তা করো, কিন্তু দয়া করে আমার জন্য খারাপ বোধ করো না, আমি এভাবে যথেষ্ট খুশি। এরপর আমরা হানফেকে তার বাবার সাথে দেখলাম, যে হানফের সাথে কথা বলছে এবং খুশি যে তার মেয়ে এখন একজন সফল ডাক্তার হয়েছে, কিন্তু একই সাথে তিনি জিঙ্গো এর জন্য দুঃখিত যে জিঙ্গো এখনো কোমা থেকে ওঠেনি। লাইট নেভে গেল। তখন হানফের বাবা ঠিক করতে গেল ঠিক আগের মতো হানফের সাহায্যের জন্য তাকে দেওয়া পুরনো রেডিওটি বাজতে শুরু করলো, যেখান থেকে একটি কণ্ঠ আসছে, আপনি কি অতীতে যেতে চান? হানফে কিছুই বুঝতে পারলো না এবং এরপর সে বাইরে জিঙ্গোকে দেখতে পেল, তাই তিনি জিঙ্গোর পিছু নিতে শুরু করলো, অর্থাৎ সব ঠিক আগের মতোই ঘটছে। ঠিক যেমন জিঙ্গো আগে হানফেকে দেখেছিল, এখন হানফে জিঙ্গোকে দেখছে। জিঙ্গো একটি জায়গায় থামলো, এরপর সে হাসলো এবং ভেতরে চলে গেল। হানফেই ও জিঙ্গো এর পিছু নিল এবং যখন সে ভেতরে গেল টাইম ট্রাভেল আবারও হলো এবং এটা হলো টাইম লাইন 4 অর্থাৎ 4। দৃশ্য কাটলো এবং এখন আমাদের আবার সেই অ্যাম্বুলেন্সটি দেখানো হলো যেখানে সেই স্কুলের মেয়েটি ছিল যে হানফেইকে চিৎকার করে ডাকছিল। তখন জিঙ্গো এখানে এলো, এর মানে এখন সে পুরোপুরি সুস্থ, কারণ হানফেই অতীতে গিয়ে সবকিছু ঠিক করে দিয়েছে। কারণ এইবার জিঙ্গো এর চিঠির সাহায্যে সে জানতো যে কিভাবে সবকিছু বদলাতে হবে এবং কোথায় সে কখনো বারবিকিউ করার জেদ করে বা আত্মহত্যা করে ভুল করত। তাই এখন সে সবকিছু ভালোভাবে বদলে দিয়েছে এবং তাই সবাই তাদের জীবনে খুশি। দুজনে ক্লাস রিইউনিয়ন পার্টিতে এলো যেখানে সবাই তাদের দেখে খুশি, কিন্তু জিঙ্গো সবাইকে বলতে শুরু করলো, হানফেই আর আমি একে অপরের বিপরীতে থাকতাম, অর্থাৎ আমরা প্রতিবেশী ছিলাম, কিন্তু তবুও হানফেই আমার স্কুলে ভর্তি হয়নি, অর্থাৎ আমরা স্কুলে একসাথে পড়িনি, কিন্তু স্কুল শেষ হওয়ার পর হানফেই আমার জীবনে এসেছে, অথচ দেখে মনে হচ্ছে সে আমাকে স্কুল জীবন থেকেই চেনে। আসলে অতীত বদলানোর জন্য হানফে স্কুল জীবনে জিঙ্গোকে নিজের থেকে দূরে রেখেছিল যাতে তার দুর্ঘটনা না ঘটে। যাই হোক, এখন সবকিছু ঠিক আছে, দুজনেই একসাথে খুব খুশি। তাই যখন তারা বাড়ি ফিরছিল তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিতে শুরু করলো, আমরা সবসময় একে অপরকে সাপোর্ট করব, আমরা একে অপরকে রক্ষা করব এবং কখনো একে অপরের কাছ থেকে দূরে যাব না। আর তাদের এই সুন্দর প্রতিশ্রুতির সাথেই এখানে গল্পটা হ্যাপি এন্ডিং হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। Stay love and please wait for next video. Allah Hafiz.